ভার্সিটির প্রফেসরদের সাথে সম্পর্ক ভালো রাখলে নাকি সুবিধা পাওয়া যায়। আমি এতই ভালো সম্পর্ক রাখতে গিয়েছিলাম যে সোজা ব্যাটার বউ হয়ে বসে আছি। কি হলো, কি বিড়বিড় করছো? কিছু না স্যার, ভাবছি আমি কোথায় থাকবো। আমার মাথায় উঠে বসে থাকো ইডিয়েট একটা, বলেই লোকটা সোজা গিয়ে বিছানায় শুয়ে পড়লো। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে লোকটা পুনরায় উঠে বসে বলে, সমস্যা কি তোমার? এমন ল্যাম্পপোস্টের মতো দাঁড়িয়ে আছো কেন? আমার ভবিষ্যৎ যে আলোকিত, দেখেছেন আপনি? ল্যাম্পপোস্টের মতোই আলোকিত আমার জীবন, সাথে আমার জীবনে লাল বাতি জ্বালিয়ে দিয়েছো। স্টুপিড মেয়ে, এভাবে দাঁড়িয়ে না থেকে সোফায় গিয়ে শুয়ে পড়ো। এ কথা শুনে মেয়েটির মেজাজ খারাপ হয়ে যায়। সে ফ্লোরে দপদপ করে শব্দ করে বিছানার কাছে এসে দাঁড়ায়। এমন শব্দে লোকটা বিরক্ত হয়ে উঠে বসতেই মেয়েটি লাফিয়ে খাটে উঠে যায়। লোকটা একটু বিছানার একপাশে চলে যেতেই মেয়েটি বলে, আমি নাওরা মুনতাহা, নিজের অধিকার ভালোভাবে বুঝে নিতে পারি। বিয়ে যখন করেছেন তখন আপনার বিছানাতেও আমায় জায়গা দিতেই হবে। আপনার বউ হয়ে আমি সোফায় শুইতে যাব কেন? দেখো নাওরা, কিছুই দেখতে পারবো না। এখন আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো, এই বিছানাতেই ঘুমাবো। কাছে আসার চেষ্টা করলে আপনার খবর আছে বলে দিচ্ছি। তোমার মতো অভদ্র মেয়েকে এই নওয়াব জাবিন খান দেখতেই পারে না, সেখানে কাছে যাওয়া তো দূরের কথা। আসতেও বলিনি, খুব ক্লান্ত আমি, ঘুমাতে দেন আমায়। বলেই নাওরা সোজা বিছানার একপাশে শুয়ে পড়ে। নাওরা মুনতাহা খুবই দুষ্টু একটা মেয়ে, বয়স 20 বছর, বাবা মা নেই, মামা মামির সাথে থাকে। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমে নওয়াবের সাথে তার বিয়ে হয়ে গেছে। তারা দুজনের কেউই এই বিয়েতে রাজি ছিল না, এক প্রকার বাধ্য হয়ে করতে হয়েছে। বেশ একটা ভাব দেখিয়ে শুয়ে পড়লেও এখন নাওরার একটু ভয় ভয় করছিল। যতই হোক বিছানার অপর পাশে থাকা লোকটি একজন পুরুষ মানুষ, তার উপর তার স্বামী। যতই না মানুক লোকটির তার উপর সকল অধিকার আছে, কিছু করতে আসলে সে বাধাও দিতে পারবে না। অপরদিকে নওয়াব বিছানার অপর প্রান্তে মাথায় হাত দিয়ে বসে আছে। কি থেকে কি হয়ে গেল বুঝতেই পারলো না। এখন এই অভদ্র মেয়েটা নাকি ওর ওয়াইফ, যে কিনা তারই ডিপার্টমেন্টের ছাত্রী। নওয়াব জাবিন খান, বয়স 29-এর কোঠায়, ভার্সিটির প্রফেসর। নওয়াব যে ডিপার্টমেন্টের প্রফেসর, নাওরা সেই ডিপার্টমেন্টেরই ছাত্রী। অনেক দুষ্টু একটা মেয়ে, তবে বেয়াদব না। এখনো তেমন কোনো বেয়াদবি দেখেনি নওয়াব, তবুও নাওরা মেয়েটাকে তার একদমই পছন্দ না। বেশি কথা বলে মেয়েটা, তার উপর অনেক চঞ্চল। এখন এই অপছন্দের মেয়েটাই নাকি তার ওয়াইফ, এটা সে কোনোভাবেই মানতে পারছে না। তার সাথে একই বিছানায় থাকা তো অসম্ভব। তাই নওয়াব উঠে পাশের রুমে চলে যায়। নওয়াব চলে যেতেই নাওরা উঠে বসে। এতক্ষণে শান্তি, লোকটা চলে গিয়েছে, এখন একটু আরামে ঘুমাতে পারবে। এমনিতেও তার ঘুমের যা অবস্থা, যে কেউ দেখলে অক্কা পাবে। সবই এমনিতে ঠিক ছিল, তবে একটা সমস্যা হয়ে গেছে। রুমে এসি অন করা, কিন্তু সে কোনো রিমোট খুঁজে পাচ্ছে না। কমাবে কি করে? তার উপর বিছানায় একটা কাঁথা কিংবা কম্বল কিছুই নেই। নাওরার একটু ঠান্ডা লাগছিল, তাই নিজের ত্রিপিসের ওড়না দিয়েই নিজেকে কোনো রকম ঢেকে নেয়। তারপর শুয়ে কোনো রকমে ঘুমিয়ে যায়। সকালে নওয়াব ঘুম থেকে উঠে নিজেকে অন্য রুমে দেখে একটু অবাক হয়। রাতে কথা বেমালুম ভুলে গিয়েছিল। এটা স্বাভাবিক, এই ফ্ল্যাটে সে একাই থাকে, পরিবার অন্য জায়গায় থাকে। ভার্সিটির জন্য নওয়াব আলাদা ফ্ল্যাটে থাকে। নওয়াব উঠে নিজের রুমে গিয়ে হঠাৎই একটা মেয়েকে তার বিছানায় দেখে অবাক হয়ে যায়। হঠাৎই মনে পড়ে গত রাতের কথা। নাওরাকে রেখেই তো নওয়াব অন্য রুমে গিয়ে শুয়ে পড়েছিল। কিরকম এলোমেলোভাবে শুয়ে আছে, কামিজ সরে গিয়ে কোমরের এক পাশ দেখা যাচ্ছে। পায়ের কাছ থেকে প্লাজো কিছুটা উপরে উঠে গিয়েছে, তার উপর পরনের ওড়নাটাও একপাশে পড়ে আছে, যেন একটা বাচ্চা মেয়ে এলোমেলোভাবে বিছানায় শুয়ে আছে। নাওরাকে দেখে নওয়াবের মনে অন্য অনুভূতি তো দূরের কথা, উল্টে প্রচুর রাগ উঠতেছে। মেয়েটা জানে সে অন্য কারো বাসায় আছে, তারপরও কিভাবে শুয়ে আছে। তবে এখন হুট করে রুমে ঢুকে গেলে, মেয়েটা উঠে গেলে লজ্জা পাবে, আবার ডাকলেও সমস্যা। মেয়েটার কথাবার্তার কোনো ঠিক নেই, কখন কি বলে দেয় তার ঠিক নেই। তাই নওয়াব কোনো শব্দ না করে নাওরার দিকে না তাকিয়ে রুমে প্রবেশ করে। আলমারি থেকে নিজের ড্রেস নিয়ে পাশের রুমে চলে আসে, সেখানেই ফ্রেশ হয়ে নিবে। ততক্ষণে নিশ্চয়ই নাওরা উঠে যাবে। অন্যদিকে নাওরা এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে, ঘুমের ঘুরে হাসছে, মনে হয় কোনো ভালো স্বপ্ন দেখছে। হঠাৎ তার হাসি মিলিয়ে যায়, মুখে যেন আধার নেমে এসেছে। তারপরে হঠাৎ একটা চিৎকার দিয়ে নাওরা উঠে পড়ে। নওয়াব মাত্রই শাওয়ার নিয়ে বেরিয়েছে, পরনে শুধু একটা ট্রাউজার পরা, টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে বের হয়েছে। তখনই নাওরার চিৎকার তার কানে আসে। নওয়াব কোনো রকমের টি শার্টটা পরে রুমে চলে যায়। নাওরা বিছানায় বসে কেমন যেন হাঁপাচ্ছে, এসি তো অন করা, তাও কেমন ঘেমে গেছে মেয়েটা। বিছানার চাদরটা যেন খামছে ধরে রেখেছে। নওয়াব কি করবে বুঝতে পারছে না। তার কি নাওরার কাছে যাওয়া উচিত এখন? শেষে সব ভাবনা বাদ দিয়ে নাওরার কাছে এগিয়ে যায়। কি হয়েছে তোমার নাওরা, কোনো দুঃস্বপ্ন দেখেছো কি? এভাবে হাঁপাচ্ছ কেন? পাশে কারো উপস্থিতি টের পেয়ে নাওরা না দেখেই নওয়াবকে খামছে ধরে। নওয়াব একটু ব্যথা পেলেও কিছুই বলে না। নাওরা চোখ বন্ধ করে নিজেকে ধাতস্থ করলে পরে বুঝতে পারে কেউ আছে সাথে। পাশে তাকিয়ে নওয়াবকে এতটা কাছে দেখে থতমত খেয়ে যায়। নিজের দিকে তাকিয়ে দেখে তার অবস্থা বেহাল, শরীরে ওড়নাটাও নেই। নওয়াবকে ছেড়ে দিয়েই তাড়াহুড়ো করে নিজের ওড়নাটা গায়ে জড়িয়ে নেয়। আপনি এখানে কেন স্যার? নাওরাকে ঠিক হতে দেখে নওয়াব একটু দূরে গিয়ে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলে, ঘুম কি এখনো ভাঙেনি? আমি না, বরং তুমি আমার বাসায়, আমারই বেডে বসে আছো। নাওরা চারপাশ দেখে তার গতকালের কথা মনে পড়ে, কিভাবে সে এখানে এসেছে সব মনে পড়ে।
নাওফকে দেখেই বোঝা যাচ্ছে সে মাত্রই হয়তো শাওয়ার নিয়ে বেরিয়েছে। এলোমেলো ভেজা চুলে নাওফকে অনেক স্নিগ্ধ লাগছে। ভেজা মাথা থেকে তখনও টুপটুপ করে পানি পড়ছে। বিছানার একদিকে যেখানে নাওফ বসেছিল সেখানেও কিছু অংশে পানি দিয়ে ভিজে গেছে। সেটা দেখেই নাওরা বলে, কি করলেন আপনি? মাথায় করে কি পুরো ট্যাঙ্কির পানি নিয়ে চলে এসেছেন নাকি? জায়গাটা পুরো ভিজিয়ে দিয়েছেন। নাওরাকে অস্বাভাবিক দেখে নাওফ একটু ভালো ব্যবহার করছিল। এখন তো দেখছি তার ভালো ব্যবহার করা উচিত হয়নি। মেয়েটা আগের রূপে ফিরে এসেছে। তাই সেও গম্ভীরভাবে উত্তর দেন, লিসেন, এটা আমার রুম, তোমাকে কোনো কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। আর আমি আপনার ওয়াইফ। আমি আগেই বলেছি আমার অধিকারের ব্যাপারে আমি কোনো ছাড় দিব না। কিসের অধিকারের কথা বলছো? তোমাকে বউ হিসেবে মেনেছেটাকে? সে তো আমিও আপনাকে স্বামী হিসেবে মানিনি, তাই বলে তো সব মিথ্যা হয়ে যাবে না। তোমাকে আমি শীঘ্রই ডিভোর্স দিয়ে দেবো। ততদিনে আপনাকে জ্বালিয়ে আপনার হাড় মাংস আমি একাকার করে দিব, নয়তো আমার নামও নাওরা না। বলেই নাওফ এক প্রকার পাশ কাটিয়ে নাওরার ওয়াশরুমে চলে যায়। নাওফ যেন হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা যে এভাবে তার জীবনের সাথে জড়িয়ে যাবে সে চিন্তাও করেনি। এই বিপদ সে পার করবে কিভাবে? নাওরা ড্রয়িং রুমে এসে চারিদিকে তাকিয়ে দেখতে থাকে কি সুন্দর করে সব দিক সাজানো গোছানো। একজন পুরুষ মানুষও কি এত গোছানো হয় নাকি? তখন নাওফ আসতেই নাওরা এক মুহূর্তের জন্য সেদিকে হা হয়ে তাকিয়ে থাকে। নাওফকে ফর্মাল ড্রেসে অনেক সুন্দর লাগে, এটা নাওরা সে শুরু থেকেই স্বীকার করে। নাওরাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে নাওফ বলে, কি সমস্যা? কিছু না, ব্রেকফাস্ট বানাননি স্যার, খাবো কি? এটা কার কাজ? তুমি না আমার বউ? এত অধিকারের কথা বলছো, তাহলে এসব রান্না করাটাও তো তোমারই কাজ। আমাকে বউ হিসেবে মেনেছেন আপনি? না, মানিনি, জীবনেও মানবো না। এভাবে এক কথায় উত্তরটা যেন নাওরার কলিজায় গিয়ে লাগে। তবুও নিজেকে সামলে নিয়ে বলে, তবে এসব কাজও আমার না, লাগবে না আপনার খাবারের, আমি চললাম। নাওরা চলে যেতে নিলে পেছন থেকে নাওফ তাকে ডাকে, আটকায়, দাঁড়াও, খেয়ে যাও, নাস্তা বানানো আছে। নাওফ আগেই একটু নাস্তার ব্যবস্থা করে রেখেছিল। নাওরারও বেশ ক্ষুধা লেগেছে, তাই আর বেশি কিছু না বলে সোজা খাবার টেবিলে গিয়ে বসে। খাবার দেখে তো নাওরার মুখ কুঁচকে যায়। এসব কি খাবার? কি সব দিয়ে একটা সালাদ বানানো, স্যান্ডউইচ আর জুস, কি সব বড়লোকি খাবার? নাওরা তো টিভিতে সিনেমাতেই দেখে এসেছে এসব বড়লোকেরা খায়। নাওরাকে খাবার সামনে রেখে কি সব ভাবতে দেখে নাওফ বলে, সমস্যা কি? খাচ্ছ না কেন? স্যার, আপনি কি বড়লোকের ছেলে? নাওরার প্রশ্ন শুনে নাওফ ভ্রু কুঁচকে যায়। নাওফকে এভাবে তাকাতে দেখে নাওরা বুঝতে পারে সে ভুল প্রশ্ন করে ফেলেছে। আর এই লোক ভার্সিটিতে নিজের গাড়ি নিয়ে যায়, সে বড়লোক না হয়ে যাবে কোথায়? আর এই ফ্ল্যাটটা দেখেই তো বোঝা যাচ্ছে কত সুন্দর করে সাজানো। তাদের তো এসব কিছুই নেই। মামার যে বেতন তা দিয়ে তাদের কোনো রকম চলে যায়। মামা মামি যে মামাতো ভাই বোনেদের পাশাপাশি তাকেও ভালোবাসা দিয়ে রেখেছে, সেটাই কি কম নাকি? নাওরাকে আর কিছু বলতে দেখে নাওফ বলে, সম্পূর্ণ খাবার শেষ করে পরে উঠবে। আর ভার্সিটিতে যাতে কেউ আমাদের বিয়ের কথা না জানতে পারে, এমনকি তোমার ফ্যামিলিতেও জানাবে না। আমি তাড়াতাড়ি এই বিয়ের কোনো ব্যবস্থা করব। তারপর নাওরাকে কিছু না বলতে দেখে নাওফ একটু ধমকের সুরে বলে, কি বলেছি? কানে ঢুকেছে কি? মুখে বলেও মনে মনে বলে খুব শীঘ্রই নাওফের মাথা খেয়ে তারপর নাওরা যাবে। বউ মানে না আবার শাসন করা শুরু করে দিয়েছে। ভার্সিটিতে তো তাকে কম জ্বালায়নি, প্রেজেন্টেশনের সময় কি অপমানটাই না করলো। ওই জন্যই তার মার্কটাও কমে গিয়েছিল। এত তাড়াতাড়ি তো নাওফকে সে ছাড়বে না, বুঝিয়ে দেবে নাওরা কি জিনিস। স্যার, আমার ব্যাগটা কোথায়? রুমেই আছে হয়তো। নাওরা গিয়ে রুম থেকে ব্যাগ নিয়ে আসতেই নাওফ বলে, দাঁড়াও, আমি তোমাকে ভার্সিটিতে নামিয়ে দিব। ধন্যবাদ স্যার, আমার অলরেডি অনেক উপকার করেছেন, আর করতে হবে না, আমি একাই যেতে পারবো, আসি। বলেই নাওরা ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়। নাওফ রাগে কটমট করে তাকিয়েছিল, তবে নাওরা তাকে কোনো পাত্তাই দিল না। নাওফ তো ভেবেছিল মেয়েটা এমনিই দুষ্টু হয়তো, এখন তো দেখছি চরম লেভেলের বেয়াদব। দোষ কি তার একার ছিল নাকি? নাওরারও তো ছিল, তবুও সব দোষ তার উপর চাপিয়ে দিচ্ছে মেয়েটা। নাওরা না তো, আজ তো একটা ঘাওড়া মেয়ে। নাওরা ফ্ল্যাট থেকে বের হয়ে বাসার নিচে নেমে আশেপাশে একটু তাকায়। আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। তারপর চোখ মুখ হাত দিয়ে ডেকে লজ্জা পাওয়ার মতো ভান করে একটু লাফালাফি করে। মনে মনে ভাবতে থাকে, ইস, আমার জামাইটা এত সুন্দর কেন? আমি কি এখনো স্যার ডাকবো নাকি জামাই ডাকবো? শাওয়ারের পর এত কিউট লাগছিল, লজ্জায় একটু ভালোভাবে দেখতে পারলাম না। আর ফর্মাল ড্রেসের কথা তো বাদই দিলাম, ওনাকে তো এইভাবে বেশি সুন্দর লাগে। ইস, লোকটা নাকি এখন আমার স্বামী, ভেবেই লজ্জা পেতে থাকে। তখনই কারো পায়ের আওয়াজ পেয়ে দ্রুত স্বাভাবিক হয়ে দৌড়ে বেরিয়ে যায়। রাস্তায় গিয়ে ভাবতে থাকে, বাসে যাব নাকি? না, অসম্ভব, এই বাসটাই যত নষ্টের গোড়া। অন্য গাড়ি গিয়ে যাব, তাও বাসে আর যাতায়াত করব না ভেবেই নাওরা অন্য গাড়ি করে বাসার উদ্দেশ্যে রওনা হয়। বাস না নিলে কয়েকবার গাড়ি চেঞ্জ করে যাতায়াত করতে হয়, অনেক ঝামেলার কাজ। নাওরা আজ আর ভার্সিটি যাবে না, এমনিতেই গত রাতে বাসায় ফেরেনি, মামা মামিকেও জানানো হয়নি। না জানি কি ভাবছে। গাড়িতে বসেই নাওরা ভাবতে থাকে নাফসানের ডিভোর্স দিবে বলে কথাটা ভাবতেই কেন যেন একটু খারাপ লাগা কাজ করে। কিন্তু নাওরা তো নাফসানকে নিয়ে কখনোই তেমন কোনো ভাবনা ভাবেনি, তবে কেন এখন এমন খারাপ লাগছে? তাদের বিয়ে হয়ে গেছে ভাবলেই শরীরে কেমন একটা শিহরণ বড়ে যায়। সবাই যে ক্রাশের কথা বলে, নাফসানও তার কাছে এক প্রকার ক্রাশের মতো ছিল, ভালো লাগা আর কি। তাদের ডিপার্টমেন্টের সবচেয়ে সুন্দর নাফসান পড়াও খুব ভালো বোঝায়, যদিও পড়ানোর সময় একটু গম্ভীর থাকে, সেটা ব্যাপার না, কেউ কোনো টপিক না বুঝলে বললেই বুঝিয়ে দেয়।
নাফসানের সাবজেক্টেই নাওরা একটু কাঁচা। বেশ অনেকবার নাওরা এই পড়া বোঝা নিয়ে নাফসানকে জ্বালিয়েছে। স্যাররা যতই বলুক তোমরা না বুঝলে আমাকে হাজারবার বললেও বুঝিয়ে দেবো, আদতে তা না, বারবার বোঝানোর কথা বললে তারাও রাগ করে। নাওরা এই কাজটাই বেশি করে। তাছাড়া ক্লাসে কথা বলা, টুকটাক দুষ্টুমি তো আছেই। মাঝে মাঝে নাওরার পড়া বোঝানোর কথা বলে নাফসান যেই লুকটা দেয় সেটা ভাবলেই নাওরার হাসি পায়। এখনও হেসে দিয়েছিল। আমার গাড়ির অন্যান্য যাত্রীদের চাহনি দেখে নিজেকে সামলে নিয়েছে। তারপরও যতবার নাফসানের সেই লোকটা চোখের সামনে ভাসছে ততবারই মিটিমিটি হেসেছে। এসব কাহিনী করতে করতে নাওরা বাসার সামনে চলে আসে। গাড়ি থেকে নেমে ভাড়া মিটিয়ে বাসার দিকে যায়। তাদের বাসাটা রাস্তার কাছেই। বাসে করে আসলে একটু হেঁটে আসতে হয়, তবে অটো করে সোজা বাসার সামনেই নামিয়ে দেয়। বাসের কলিং বেল দিতেই মামাতো বোন এসে দরজা খুলে দেয়। নাওরা আপু, তুমি আসছো? গতকাল কোথায় ছিলে? একটাও খবর দাওনি। সবাই কত টেনশন করছিল। আম্মু তো রেগে বোম হয়ে আছে। আরে কথার মাঝে দম নেই, আসলে একটু ঝামেলা হয়ে গিয়েছিল তাই আর কি। কিসের ঝামেলা যে সারা রাত বাহিরে কাটাতে হলো? একটা খবরও দেওয়া গেল না। মামির গম্ভীর রাগান্বিত কণ্ঠ শুনে নাওরা একটু ভয় পেয়ে যায়। এখন মামিকে ম্যানেজ করতে হবে। আসলে মামি, আমার একটা বান্ধবী না অসুস্থ হয়ে পড়েছিল, তো তাকে ডাক্তার দেখিয়ে বাসায় নিয়ে গিয়েছিলাম। এই রাত হয়ে যাওয়াই তার বাবা মা আমাকে আসতে দেয়নি। তোর মামা কি তোকে ফোন কিনে দেয়নি? ভার্সিটি উঠেছিস বলে ওইসব বড় ফোনও কিনে দিয়েছে। ওইটা কি খেয়ে বসে আছিস নাকি? না মামি, ফোন তো ব্যাগেই আছে। বলেই ব্যাগে হাত দিয়ে দেখে ফোনটা নেই। সাথে সাথে নাওরার সারা শরীরে ঘাম ঝরা শুরু হয়ে যায়। তারপরও মামিকে না বুঝতে দিয়ে ব্যাগের ভেতর হাত রেখেই বলে, বাবা ব্যাগেই আছে মামি, আসলে চার্জ শেষ আর কি, চার্জ দিতে ভুলে গিয়েছিলাম। মামি একটু তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে নাওরার দিকে তাকিয়ে থেকে কিছুই না বলে চলে যায়। যেতে যেতে নাওরাকে ফ্রেশ হয়ে খেতে আসতে বলে। মামি চলে যেতেই নাওরা একটা শ্বাস ফেলে নিজের রুমে চলে যায়। মামা বোধহয় এতক্ষণে অফিসে চলে গিয়েছেন। নাওরার মামা শাহিদ ইসলাম খুবই ভালো মনের মানুষ। নাওরাকে নিজের আর এক মেয়ের মতো ভালোবাসে। নাওরার মা মারা যাওয়ার পর শাহিদ ইসলাম নিজে থেকে চেয়ে নাওরাকে নিজের কাছে নিয়ে আসেন। তখন নাওরার বোধহয় 10 বছর বয়স। নাওরাকে বাসায় আনায় মামির কোনো সমস্যা ছিল না। মামি রুবিনা বেগম নিজেও নাওরাকে ভালোবাসে, তবে যথাযথ শাসনও করে, মাঝে মাঝে একটু বকাঝোকাও করে। নাওরা এসবে কিছুই মনে করে না। যতই হোক এরাই তো তার গার্ডিয়ান। আপু তোমার ফোনটা দিবা, গেম খেলবো। নাওরার মাথায় যেন বাজ পড়ে। হচ্ছে এবারের সবচেয়ে ফাজিল সদস্য। নাওরার মামাতো বোন, বয়স 8 হলেও অনেক পাকনা মেয়ে, নাম মাহুরু ইসলাম। বড় বোন সাফিয়া ইসলাম এইবার ইন্টারে পড়ে, অনেক শান্তশিষ্ট মেয়ে, তবে মাহুরু তার পুরোই উল্টো। আপু দাও না, একটুই গেম খেলবো। নাওরা চিন্তায় পড়ে যায়। এখন ফোন না দিলে কান্না শুরু করবে। পরে মামি যদি জানে ফোনটা হারিয়ে ফেলেছে তাহলে তাকেই বকা দিবে। হঠাৎই মনে পড়ে তার ব্যাগে তো একটা চকলেট আছে, এটা তো সে খাবে বলে কিনেছিল, পরে আর খাওয়া হয়নি। তাই সে মাহুরুকে মানানোর চেষ্টা করে। আপু এদিকে আসো তো, তোমাকে কোলে নিয়ে আগে ফোন দাও পরে কোলে। নাওরা মনে মনে বলে, ফোনটা হাতের কাছে থাকলে আগে তোকে 2টা লাগিয়ে তারপর ফোনটা দিতাম, বজ্জাত মেয়ে। তারপর আবারও মিষ্টি এসে মাহুরুকে বলে, আপুর ফোনটার যে চার্জ নেই, আগে চার্জ করি তারপর দিব। হ্যাঁ আমি চার্জ দিতে পারি, আমাকে দাও, আমি দিয়ে দিই। তুমি পারবা না আপু, ওইখানে কারেন্ট আছে তো। এদিকে আসো, তোমাকে একটা মজা দেই। কি মজা? চকলেট আনছো তুমি? হ্যাঁ তো, শুধু তোমার জন্যই আনছি, বড় আপুকে বলবা না, তুমি একাই খাবা। বলেই ব্যাগ থেকে চকলেট বের করে দিতেই মাহুরু খুশি হয়ে যায়। বড় আপু কলেজে যাবে, এর মধ্যে আমি খেয়ে শেষ করে ফেলবো, আপু তো জানতেই পারবে না। বলেই খুশিতে নাচতে নাচতে চলে যায়। এখনের মতো তো মাহুরুকে শান্ত করা গেছে, আবার ফোনের কথা তোলার আগেই ফোনটা উদ্ধার করতে হবে। মামির ডাক শুনে নাওরা তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে মামির কাছে চলে যায়। নাওরাকে দেখেই মামি বলে, বান্ধবীর বাসা থেকে কি খেয়ে এসেছিস? পেট ভরেছে কি? সাথে সাথে নাওরার মনে পড়ে নাফসানের বানানো স্যান্ডউইচ, সালাড, জুসের কথা। ভাবতে ভাবতে পেটে ডাক দিয়ে ওঠে। নাওরা মামির দিকে অসহায় চোখে তাকিয়ে বলে, মামি গো, যা খেয়েছি তাতে আমি পেটের এক কোনাও ভরেনি। তোমার হাতের খাবার না খেলে পেট তো দূর, মনও ভরে না। কেন রে, কি খাইয়েছে তোকে? আর জিজ্ঞাসা করো না গো, ভাবলে পেটের ভেতর মোচড় দিয়ে উঠছে। তারপর তাড়াতাড়ি খাবার দাও আমায়। যতক্ষণে সাফিয়াও কলেজের ড্রেস পরে তৈরি হয়ে চলে এসেছে। আম্মু আমাকেও খাবার দাও তাড়াতাড়ি, দেরি হয়ে গেল। হ্যাঁ আরো দেরিতে ঘুম থেকে ওঠ, কলেজে তোর জন্য অপেক্ষা করবে কলেজ, চিন্তা নেই। মেয়ে 2টা একই ঢঙের হয়েছে। নাওরা আর সাফিয়া দুইজনই মুখ ভোতা করে একে অপরের দিকে তাকিয়ে থাকে, কারণ 2 মেয়ে বলতে তাদের 2জনের কথাই বলা হয়েছে। মাহুরু তো মায়ের সাথে সাথে উঠে যায়। তারপর নাওরা আর সাফিয়াকে ওঠাতে ধাক্কাধাক্কি শুরু করবে। তবে নাওরা তো জন্মগত ঘাওড়া, তাকে ডাকতে ডাকতে মাহুরু নিজেও অতিষ্ঠ হয়ে যায়। তবুও নাওরা তেরাবি করে ওঠে না। নাওরার কথা হচ্ছে, এত ডাকাডাকির কি আছে, তার সময় তো হলে তো উঠবেই। তারপর মামির চিল্লানো শুনে তড়িঘড়ি করে উঠে বাথরুমে দৌড় দিবে। এটাই নাওরার প্রতিদিনের রুটিন। আপু আমি তো এখনই কলেজে দৌড় দিব, তুমি কি করবা? আম্মুর ভাষণ যে শুরু হলো বলে। কি আর করবো, হজম করবো বলেই দুজনে হাসতে থাকে। মামির বকাঝকা শুনলেও নাওরার অন্যরকম প্রশান্তি ফিল হয়। তার মা বেঁচে থাকলে তিনি নিশ্চয়ই এভাবে একবার বকা দিত, আবার পরক্ষণেই ভালোবাসতো। মামিকে দেখলেই মায়ের মতোই ফিল হয় নাওরার। অবশ্য মায়ের বান্ধবী বলে কথা, মামার কাছেই শুনেছে রুবিনাকে তিনি প্রথম নাওরার আম্মুর সাথেই দেখে। ধীরে ধীরে ভালোবাসা, তারপর পরিবারে জানিয়ে বিয়ে, আর এখন এই সুখের সংসার তাদের। সাফিয়া কলেজে চলে যেতেই নাওরা মামির কাছে এগিয়ে যায়। মামি কিছু করা লাগবে? তোকে বলেছি কি, যা রুমে যা, হয় পড়তে বস নয়তো ঘুমা। বলছি মামি তোমার ফোনটা একটু দিবা, টেবিলের উপর আছে, নিয়ে যা। মামি এই
ব্যাপারে কিছু জিজ্ঞাসা করে না দেখে নাওরা শাস্তি পায়। টেবিল থেকে মামির ফোন নিয়ে রুমে চলে যায়। রুমে গিয়ে তার ফোন নাম্বারে লাগাতার ফোন দিতে থাকে, তবে কেউ ফোন ধরছে না। ফোনটা এখনো অন আছে, তার মানে কারো কাছে তো আছে। তাহলে কি নাওরার ফোন চুরি হয়ে গেল? এই আবার কেমন চোর, ফোন চুরি করে আবার ফোন অন করে রেখেছে? পুলিশের ভয় ডর নেই নাকি? মিস মুনতাহা আসেনি? না স্যার, আজকে আসেনি। কেউ কি মুনতাহার খবর জানেন? কেউ আসেনি, কাউকে জানিয়েছেন? কেন আসেনি, কাউকে জানিয়েছে? না স্যার, ফোন দিয়েছি তবে ধরছে না, ফোন বেজে গিয়ে কেটে যাচ্ছে। মুনতাহার আজকে প্রেজেন্টেশন দেওয়ার কথা ছিল, এভাবে ক্লাস করবে না তারপর স্যারদের পিছনে দৌড়বে শুধু, এভাবে পড়াশোনা হয় নাকি? ক্লাসরুমে সবার মাঝ থেকে একটা মেয়ে উঠে দাঁড়িয়ে বলে, আসলে স্যার নাওরা গতকালকে আমাকে বলেছিল যে সেই টপিকটা বুঝতে পারেনি, আপনার কাছ থেকে বুঝে নিবে বলেছিল, হয়তো প্রেজেন্টেশন তৈরি করতে পারেনি, তাই ভয়েই আর আসেনি। আমি যখন ক্লাসে জিজ্ঞাসা করেছিলাম এই বিষয়ে কারো কোনো সমস্যা আছে কিনা, তখন বলেনি কেন? এবার রূপার মুখ অফ হয়ে যায়, সে কি বলবে এখন? নাওরা তো তখন তার সাথে গল্প করতে ব্যস্ত ছিল, ক্লাসের দিকে একদমই মনোযোগ দেয়নি। নাফসান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে পড়ানোতে মনোযোগ দেয়। এই নাওরা মেয়েটা তাকে অনেক ডিস্টার্ব করছে। আগে তো ক্লাসের মাঝেই তার সীমাবদ্ধ ছিল, এখন তো সেটা জীবনের মাঝে ঢুকে গেছে। সাধারণভাবেই নাওরার নাম ডাকতে গিয়ে মিস বলবে নাকি মিসেস, সেটাতেই কনফিউজড হয়ে গিয়েছিল। মেয়েটা সত্যি মাথার ভিতর ঢুকে গেছে সরাসরি। ক্লাস শেষে নাফসান নিচের কেবিনে বসে নাওরার কথাই ভাবতে থাকে। নাওরা তো সকালে একাই বেরিয়ে গেল, তাহলে ভার্সিটির না এসে গেল কোথায়? বাসায় চলে গেল নাকি? একবার জানিয়ে গেলে কি হতো? রাতেও নাওরা বসে বসে নিজের নাম্বারে ফোন দিচ্ছিল। সারাদিন পর হঠাৎ কেউ ফোনটা রিসিভ করে। নাওরার সাথে সাথে বলা শুরু করে, এই যে চোর মশাই, আপনি তো অনেক সাহসী দেখছি, জানেন না ফোন চুরি করলে ফোনটা বন্ধ করে রাখতে হয়? আপনি এত বলদ কেন? লোকেশন চেক করে আপনাকে যদি ধরিয়ে দিতাম তবে কেমন হতো বলুন তো? নেহাত আমি ভালো মেয়ে বলে কিছুই করলাম না, ভালোই আমার ফোনটা আমাকে দিয়ে দিবেন, কম দামি ফোন, বেচে দিয়ে লাভ করতে পারবেন না একদমই। জাস্ট স্টপ নাওরা, বিহেভ ইয়োরসেলফ। কিসের বিহেভ? যথেষ্ট ভালো করে কথা বলেছি, চোরের সাথে এর থেকে ভালো করে কথা আমার আসে না। এই ওয়েট, আপনার কণ্ঠটা কেমন যেন নাফসান স্যারের মতো লাগছে। আপনি কি নাফসান স্যারের ভাইটাই হন নাকি? আহারে, স্যার বুঝি একাই সব নিয়ে নিয়েছে, আপনার এখন চুরি করে চলা লাগছে। আমি আপনার কষ্টটা বুঝতে পারছি। আমাদের এলাকায় শাট আপ নাওরা, অনেকক্ষণ ধরে তোমার বকবক শুনছি। আমি নাফসান, তোমার ফোন আমার কাছে আছে, কালকে সে নিয়ে যাবে। স্যার আপনি আমার ফোন চুরি করেছেন? কেন স্যার? আজব, আমি চুরি করতে যাবো কেন? আর ইউ ক্রেজি, নিজের জিনিস সামলে রাখতে পারো না, উল্টে আমাকে দোষ দিচ্ছ। এই যে স্যার, একদম জামাইয়ের মতো শাসন করবেন না, বউ মানেন না, আবার জামাইয়ের মতো শাসন করছেন। নাওরা এখন কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছে। নাফসানের গম্ভীর কণ্ঠ শুনে নাওরা চুপ হয়ে যায়, আসলেই অনেক করে ফেলেছে। তাই এবার শান্ত স্বরে বলে, সরি স্যার, আর হবে না, কালকে ভার্সিটিতে আমার ফোনটা নিয়ে আসবেন প্লিজ। আজকে ভার্সিটি যাওনি কেন? ইচ্ছে হয়নি স্যার, কালকে যাবো শিওর, ফোনটা নিয়ে আসবেন প্লিজ। পারবো না আমি, নিজের জিনিস নিজে এসে নিয়ে যাবে। আপনি কি আমাকে ইনডাইরেক্টলি আপনার ফ্ল্যাটে যেতে বলছেন স্যার? আস্তা গফিরুল্লাহ, আমি অমন মেয়ে না স্যার, এসব পাপের কথা বলবেন না স্যার। সাথে সাথে ফোন কেটে যায়। নাফসান বিরক্ত হয়ে ফোন কেটে দিয়েছে। নাওরা হা করে হাসতে থাকে, এই স্যারকে ভালোই জব্দ করতে পেরেছে, স্যারের থেকে জামাই হওয়ার সুবিধা হয়েছে। ভার্সিটি তাকে এতদিন বাস দিয়ে এসেছে, এবার বউ হয়ে নাওরা দিবে। যতদিন এই বিয়ের সময় আছে নাফসানকে ইচ্ছে মতো জ্বালাবে নাওরা। অপরদিকে নাফসান ফোন কেটে দিয়ে মাথায় হাত দিয়ে বসে আছে। একটা মেয়ে এত কথা কিভাবে বলে? মাথা ব্যথা করে ছাড়লো। এই মেয়েটা তার ভাগ্যেই ছিল কেন? তার মতো শান্তপ্রিয় ছেলের কপালে এমন বাচাল মেয়ে কেন জুটলো? নাফসান ভেবেই পাচ্ছে না।